বিশ্বাসে মিলায় বন্ধু এই অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এবং আমাদের উপর যে আপনাদের আস্থা এবং বিশ্বাস দিনে দিনে বাড়ছে, দিনে দিনে জন্মাচ্ছে, সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। প্রত্যেক পর্বেই আমরা একজন করে তারকা অতিথি নিয়ে হাজির হই। আজকেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটছে না। আজকে যিনি আসছেন তার কথা যদি আমি এভাবে বলি যে তিনি এক কথায় এক এবং এক কথায় অনন্যা, তিনি সুন্দরী, তিনি রূপসী, তিনি প্রিয়তমা এবং তিনি আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রাণের, আওয়ার ভেরি ওন কাজল রেখা। মঞ্চে আসছেন এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য। এই অনুষ্ঠানে আসছেন আমাদের সবার প্রিয় মন্দিরা, মন্দিরা চক্রবর্তী। আমরা পেয়ে গেছি আমার সামনে, পাশেই যিনি বসে আছেন, তার রূপের আগুনে কিছুক্ষণ মধ্যে ঝলসে যাব, তাই তার আগেই আমরা কথাবার্তা শুরু করে ফেলি, না হলে পরে আমার পোড়া মুখ দেখতে হবে। আমাদের মন্দিরা, মন্দিরা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ওকে মন্দিরা, আমরা অনুষ্ঠানটা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করে চলি আর কি। তো প্রথম ভাগটা হচ্ছে এমন একটা ভাগ যেই ভাগটিতে আমরা তোমার মন্দিরা হয়ে ওঠার গল্পটা শুনবো, ছোটবেলার গল্প থেকে শুরু করে আজকের মন্দিরা পর্যন্ত। একটু ছোট করেই শুনবো, সময়ের একটা স্বল্পতা আছে সেই হিসেবে। তো আমরা সেই সেকশনে যাই, তবে দর্শকদের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, ঠিক আছে? প্রিয় দর্শক, অ্যাজ ইউ অল নো, আমাদের অনুষ্ঠানের যে প্রথম সেগমেন্ট বা ভাগ, সেই সেগমেন্টটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। মন্দিরা, আমরা মন্দিরার জীবনের যে গল্পটা আছে এটা বাকি না, আরো অনেক গল্প আছে বাকি। সেটা আমরা পরবর্তীতে আরো দু একটা এপিসোড অবশ্যই শুনবো, যখন আমরা আরেকটু পরিণত হব। মন্দিরা আরেকটু আরো 10টা ছবি করে আসবে, আরো 10টা কাজ করে আসবে। কিন্তু এখন যতটুকুই মন্দিরাকে আমরা জানি, সেই মন্দিরাকে আমরা একটু জানাতে চাই দর্শকদের কাছে। মন্দিরার ছোটবেলা, মন্দিরা যেরকম আমি যদ্দূর মন্দিরাকে চিনি যে ও খুব শান্ত শিষ্ট চুপচাপ, ছোটবেলাও কি মন্দিরা এরকম ছিল? আমি ছোটবেলা থেকে একদমই এখন যেরকম তখনও সেরকম চুপচাপ একদম। হ্যাঁ, আমার মা বাবা এখনো বলে যে বাড়িতে বাচ্চারা থাকলে সবাই তো বুঝতে পারে যে ওখানে বাচ্চা আছে, কিন্তু আমি হওয়ার পর নাকি মানে কখনোই বড় হওয়া অবধি কেউ টের পায়নি যে কোন একটা বাচ্চা হয়েছে বা বাচ্চা আছে। আচ্ছা, মন্দিরার বাবা মার গল্প যখন চলে আসলো, একটু বাবা মার গল্প শুনবো। তাদের শাসন, তাদের আদর, তাদের ভালোবাসা মন্দিরার প্রতি কিরকম ছিল? আচ্ছা, শাসনটা খুবই কম পেয়েছি আমি, আসলে আমি জানি না, মনে হয় একটু বেশি ভালো ছিলাম। কারণ সত্যি কথা বলতে মানে ছোটবেলায় হয় কি, নয় দুষ্টুমি করলে, নয় তুমি পড়ালেখায় মনোযোগ না দিলে মা বাবা তো এই জন্যই বকা দিত বা শাসন করতো। কিন্তু আমার হয়েছে যে আমি দুষ্টুমিটাও তেমন করতাম না, আমি নিজের মতো নিজে খেলতাম, নিজের মতো সবকিছু গুছিয়ে রাখতাম। আর পড়াশোনার ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকেই না, আমাকে যখন টিচার পড়াতে আসতো আমার সেটা আগে থেকেই মাথায় থাকতো, বইটই গুছিয়ে বসে থাকতাম। বা আমার যখন পড়ার টাইমটা আসতো আমি একাই পড়তে বসে যেতাম। যেমন আমার বড় দুই ভাই আছে, তো ওদেরকে দেখতাম যে মা বাবা সারাক্ষণ চিৎকার করছে, পড়তে বসো না কেন, বাইরে কেন, এখনো কখন আসবা, কিন্তু আমাকে তারা কখনো বলতেই হয়নি যে এখন পড়ার টাইম, তুমি এখন পড়ো। সো এইভাবেই আমি হয়ে এসেছি, মানে বড় হয়ে এসেছি। আর মা বাবা মানে শাসনের ওই সুযোগটা আমাকে পায়নি, কিন্তু কোনটা রাইট, কোনটা রং, কোনটা করলে জীবনে ভুল হবে এরকম তারা সেটা তো অবশ্যই বলবেন বাবা মা হিসেবে, পদক্ষেপেই তারা বলেছেন। আচ্ছা, মন্দিরার ফ্যামিলিতে মন্দিরার বাবা মা ছাড়া আর ভাই বোন মন্দিরার কয়জন? আমার বড় দুই ভাই আর আমি ছোট। তুমি সবার ছোট? তার মানে ভাইদেরও একটা আদর আছে ছোট বোনের প্রতি, এটাও পেয়েছো? অনেক বেশি, তাই না? আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে কোন ভাই তোমাকে বেশি আদর করেছে জীবনে? এভাবে বলা পসিবল না, দুজনই অনেক বেশি, অনেক বেশি এখন পর্যন্ত। আচ্ছা, ভেরি গুড। আদরে সোহাগে ভালোবাসায় বড় হওয়া মন্দিরার কাছে। আমার প্রশ্ন হচ্ছে যে মন্দিরা যখন কবে থেকে মন্দিরা এই যে নাচটা মন্দিরার কিন্তু জীবনের একটা মনে হয় বড় অংশ, ইফ আই এম নট রং। এবং মন্দিরা, আমি তো দর্শকদেরকেও বলতে চাই, মন্দিরার একটা জিনিসের প্রশংসা করতে হয় যে মন্দিরা নাচটা কি, নাচটা খুব গ্রেসফুল একটা জিনিস। নাচের মধ্যে একটা গ্রেস থাকতে হয় যখনই কোনো নৃত্যপটীয়সীরা নৃত্য পরিবেশন করেন। তো মন্দিরার ওই গ্রেসটা আছে। তো মন্দিরার নাচের প্রতি শখটা কবে থেকে হলো বা কি? আসলে আমার নাচের প্রতি শখ জেগে ওঠার আগে, মানে ওই বয়সটা যখন আমি শুরু করেছি, 3-3.5 বছর বয়স, তো তখন তো বুদ্ধি আমার কিছুই হয়নি, টু বি অনেস্ট।
তো বেসিক্যালি আমার ফুল ফ্যামিলি ছিল, তো আমার মা বাবা, আমার দিদা যে ছিলেন সেও নৃত্যশিল্পী ছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, সো তারপর হচ্ছে আগ্রহটা অনেক বেশি ছিল আমার। সো ইট রানস ইন দ্য ব্লাড না, মানে এক্স্যাক্টলি কোনো না কোনো ভাবে চলে এসেছে। আচ্ছা, তারপর তো আমার মামা হচ্ছে খুবই উৎসাহ নিয়ে আমাকে নাচের স্কুলে নিয়ে যায়, এবং তারই মানে উৎসাহর জন্য আমি বেসিক্যালি মা বাবা নিয়ে যায় না, থাকে না যে প্রথম স্কুল প্রথম নাচের ক্লাস, কিন্তু ওটা আমার মামা করেছে আমার জন্য। মানে যখনই নাচের ক্লাস হতো বা আমি অনেক কিছু ওই ছোটবেলা থেকে করেছি, আমি আর্ট শিখেছি, আমি কবিতা আবৃত্তি শিখেছি, আমি নাচ করেছি, আমি স্কুলে গিয়েছি, মানে আমাকে ছোটবেলা থেকেই তারা অনেকটা এভাবেই বড় করেছে। সো তখন থেকে নাচ করে আসছি। তখন আমি খুলনায় ছিলাম, আমার হোম টাউন খুলনায়, ওখানে আমি একাডেমি ছিল আমার উদিচি, আমি ওখানে নাচ শিখেছি প্রায় অনেকটা বছর ধরে। সো তারপরে 2006-এ আমি ঢাকায় আসি, এসে আমার গুরু হচ্ছে মোহাম্মদ শিবলি স্যার, তো ওনার কাছে আমি তালিম নিয়ে, তো তারপরে তো হ্যাঁ, কারণ তোমার অনেকে আছে যারা শখের বসে নাচেন, অনেকে নাচতে পারেন বলে হয়তো নাচেন, কিন্তু অনেকে ম্যাক্সিমাম যারা আছেন তারা শিখে নাচেন, এবং তাদের মধ্যে তুমি একজন। এটা তোমার নাচ দেখলে বা কোনো পরিবেশনা দেখলে বোঝা যায়। আমার প্রশ্ন হচ্ছে যে নাচ তো চললো এভাবে, তুমি যখন আরেকটু বড় হলে, স্কুলের গণ্ডি পেরোলে, ইউনিভার্সিটি কলেজ লেভেল ইনফ্যাক্ট গেলে, সবটাই কি তোমার খুলনাতেই কেটেছে? স্কুল কলেজ পুরাটাই আমার খুলনাতে, কিন্তু আমি খুলনায় থাকতাম না। হ্যাঁ, আর মজার ব্যাপার হচ্ছে যে এটা মানে আমি কিভাবে বলবো, আমি জানি না বা মানুষ আমাকে কি মনে করবে। না, কেউ কিছু মনে করবে না, তুমি বলো। আমার স্কুল লাইফটা দুর্দান্ত গিয়েছে, টু বি অনেস্ট, মানে এত ভালো গিয়েছে। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে না যে আপনাকে যদি কেউ পুরনো কোনো কিছু কেউ ফিরে পেতে বলে আপনি কি পাবেন, হ্যাঁ, আমি আমার ছোট বেলার জীবনটা আমি চাই। কিন্তু কলেজটা হয়েছে কি, আমাকে যে কলেজে ভর্তি করানো হয়েছে তখন তো আমি বললাম না 2006-এ আমি ঢাকায় চলে এসেছি। সো আমি যখন কলেজে উঠেছি তখন মনে হয় 2014 দিকে, হ্যাঁ, আমি 2013-তে হচ্ছে এসএসসি কমপ্লিট করে তারপর হচ্ছে কলেজে যখন উঠি, তো আমাকে খুলনায় যে কলেজে ভর্তি করানো হলো, তো এটার পারপাস এটাই ছিল যে আমি এখানে নাচ নিয়ে, তখন ওখানে আবার সেরা নাচিয়ে থেকে বের হয়েছে আমি চ্যানেল আই থেকে, সো কাজ নিয়ে একটু বিজি থাকার কারণে তো কলেজের যে তোমার হেড থেকে প্রিন্সিপাল থেকে যারা ছিলেন সবাই আমাদের পরিচিত ছিলেন, এখনো যেহেতু পাপারও পরিচিত, তো বলছে যে ওর জাস্ট এক্সামের টাইমে এক্সাম দিয়ে, যখন এক্সাম হবে এক্সাম দিলেই হবে, এমনিতে ক্লাস করতে হবে না। তো এটা একদিক থেকে খুব মজা ছিল যে আমার কোনো ক্লাস করতে হয়নি। ফার্স্ট ইয়ারে একটা ক্লাস করেছি, সেকেন্ড ইয়ারে একটা ক্লাস করেছি, কিন্তু আবার আমার কাছে খুব দুঃখ লাগে যে মানুষের যে একটা কলেজ লাইফ থাকে, বন্ধু, অনেক স্মৃতি থাকে, ওটা আমার কিছুই নেই। না আছে আমার বন্ধু, না আছে কোনো স্মৃতি। তো এটা আমার আফসোস হয় যে সবাই যখন কলেজ লাইফের গল্প করে তখন আমার গল্প বলার আসলে কিছু থাকে না। তো এরকম হয়েছে ব্যাপারটা কলেজ জীবনে। বুঝতে পেরেছি, মানে পড়াশোনা করেছো বাট কলেজে গিয়ে করোনি। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম। হ্যাঁ, স্কুল টানা হয়েছে, কলেজটা হয়নি, আবার পরীক্ষা সব ঠিকঠাক মতো দিয়েছে, আমি কিন্তু ভালো স্টুডেন্ট, অত খারাপ না, বোঝা যাচ্ছে, সেটা আমরা জানি। তারপর আবার ইউনিভার্সিটিতে গিয়ে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, ইউনিভার্সিটিও পুরো টানা ঠিকঠাক করেছি, কিন্তু মাঝখানে কলেজটা গ্যাপ আছে। আচ্ছা, ওই স্কুল বেলাতে আবার একটু ফিরে আসি, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব। স্কুল বেলার বন্ধুদের সাথে এখনো যোগাযোগ আছে? অনেকের সাথে আছে। তো তারা তোমাকে কি সেই একই রকম ট্রিট করে নাকি না এখন মন্দিরা চক্রবর্তী, কাজল রেখা, সিনেমার নায়িকা এই অ্যাঙ্গেলে ট্রিট করে, নাকি সব ঠিকঠাক? আসলে তোমাকে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ, জানতে চাই। হ্যাঁ, তো আমি যখন স্কুলে পড়তাম, আমরা 3-4টা কোচিং করতাম আমরা তখন একসাথে। তো দেখতাম যে অনেকে অ্যাপ্রিশিয়েট করছে, আমার যারা বান্ধবীরা আছে ক্লোজ, খুবই আমাকে নিয়ে, যে আমি তখন আসলে হয়েছে কি, যখন আমি স্কুলে পড়তাম আমি হয়তো একটু ভালো নাচতাম বা দেখতে একটু ঠিকঠাক, তো আমাকে না একটু প্রায়োরিটি অলওয়েজ বেশি দিত। হ্যাঁ, প্রিন্সিপাল থেকে শুরু করে টিচাররা থেকে শুরু করে, যে মনে করো যে আমি স্কুলে কয়েকটা দিন গ্যাপ দিয়েছি, আসিনি বা পড়া পারছি না, তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো এটা একটা সাইড থাকতো যে আমাকে অলওয়েজ তারা খুব সাপোর্ট করতো, টিচার্স থেকে এভরি ওয়ান। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমারই কিছু বন্ধু বান্ধবী ছিল যাদের প্যারেন্টসরা অলওয়েজ আমাকে একটু নেগেটিভ ওয়েতে দেখতো। লাইক ধরো যে ওদের একটা ব্যাপার হচ্ছে যে শুধু পড়াশোনাই করতে হবে, পড়াশোনা ছাড়া এর বাইরে আর কিছু ভাবা যাবে না।
তো ওদের টেন্ডেন্সি ছিল যে এই যে আমি নাচ করছি, আমি খুলনা থেকে ঢাকায় গিয়ে এক একটা রিয়েলিটি শো করে আসছি, এগুলা করে কি হবে, বা এগুলা করে পড়ালেখার সময়টা নষ্ট হচ্ছে। আবার ওদেরকে বুঝাতো যে ও যেই পথে এগোচ্ছে তোমরা আবার এই পথটা ঠিক না, তোমরা আবার ওকে দিয়ে ইনফ্লুয়েন্সড হয়ো না। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। তো আমি যখন এরকম দেখলাম টেন্ডেন্সিটা, তো আমার না খুব খারাপ লাগলো যে মানে সেও তো আমার মার বয়সী আন্টি, তো আমি তখন দেখলাম যে এরকম ভাবে কেন বলছে। তখন আবার চিন্তা করলাম যে আমি কি আসলে খারাপ পথে যাচ্ছি, বা মানে এরকম একটা পজিটিভ নেগেটিভ দুটোই আমার মধ্যে কাজ করতো। কিন্তু এতটা বছর পর এই সিচুয়েশনে এসে যখন আমার ওই বান্ধবীগুলোই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, এবং আমার ওই বান্ধবীগুলোই হয়তো তারা পড়ালেখায় তখন মানে এত বেশি ভালো ছিল, তারা দিনরাত 24 ঘন্টা বই নিয়েই থাকতো। হ্যাঁ, মানে তারা বই নিয়ে থাকতো, আমি তো দিনরাত 24 ঘন্টা বই নিয়ে থাকতাম না, আমার তো আরো অনেক, হ্যাঁ, আর অনেক কিছু ক্লাস করতাম আমি। তো ব্যাপারটা এখন হয়েছে হয়তো অনেকে বিয়ে শাদী করে এখন অনেকের বাচ্চাও হয়ে গিয়েছে, বা অনেকে গ্রাজুয়েশনও ঠিকমতো কমপ্লিট করেছে কিনা, বা মানে তারা যেই লেভেলের পড়াশোনা করেছে আমার তো মনে হয় MBBA বা PhD নেওয়ার কথা, কিন্তু ওরকম হয়নি আসলে ব্যাপারটা। কিন্তু আবার এখন এসে আমি নিজেকে যেই এখনো আমি ওরকম একটা পর্যায়ে যাইনি, কিন্তু যতটুকু আমি যা হয়েছি আমি আসলে খুবই নিজেকে নিয়ে প্রাউড ফিল করি। কারণ আমার মা বাবা থেকে শুরু করে আমার ফুল ফ্যামিলি আমার জন্য যে পরিমাণে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, কারণ আমি একা শ্রমে তো আমি এই জায়গায় আমি আসিনি। তো আমার কাছে মনে হয় ওই আন্টিদেরকে এখন আমার বলা উচিত যে আপনারা ঠিকঠাক মতো প্যারেন্টিং করলে হয়তো ওরা অনেক সুন্দর একটা ভবিষ্যৎ পেত, আরেকটা ডাইমেনশন পেত। এক্স্যাক্টলি। আচ্ছা, অলরেডি বলা হয়ে গেছে, কারণ যারা যারা দেখছেন এর মধ্যে যদি একজনকে পাওয়া যায় তারা বুঝবেন যে কার কথা বলা হচ্ছে। আচ্ছা, এই ভাগের আমি একটা শেষ প্রশ্ন করি, একটু ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে যে কো এডুকেশনে পড়তে, তো ওখানে কিংবা পাড়ার কোনো রোমিও বা অনেকগুলো রোমিও, যেহেতু দেখতে ভগবান তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছে, তো সেই জায়গার থেকে কোনো ডিস্টারবেন্স বা কোনো কিছু হয়েছিল? ওকে, আমার কাছে মনে হয় যে আমি যে ছোটবেলায় যে সময়টা আমি পার করেছি, এটা অনেক ছোটবেলা থেকে হয়েছে আমার সাথে। মনে করো যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে। তো এখন আমার কাছে এসে মনে হয়, এখন অনেক আগে থেকে আমি রিয়েলাইজ করেছি যে আমার ছোটবেলা থেকে ওই যে টাইমটা কেটেছে পুরো একটা সিনেমার মতো। সিনেমাতে যখন আমরা নায়ক নায়িকা দেখি না, যে রাস্তায় বেরোলে একটু ডিস্টার্ব করছে, বা দূর থেকে একটা টোন দিল, বা এভরিডে ওই ছেলেটাই ফলো করছে, তো আমার সাথে এত পরিমাণে হয়েছে। একটা গল্প বলো না, একটা দুটো গল্প আমাদের বলো না প্লিজ। আমি আসলে তোমাকে বলতে পারবো না, এটা নিয়ে না। আমি যদি তোমাকে পুরা A to Z বলি, তুমি একটা সিনেমা বানাতে পারবে, ট্রাস্ট মি। ঠিক আছে, ফাইন, আমরা গল্পটা তাহলে পরবর্তীতে এই গল্পটা শুনবো, কিন্তু এমনি দুই একটা হিন্ট দাও যে এরকম কি হয়েছে। মানে কোনো হয় না যে খুব কেউ হয়তো সত্যি সত্যি বেশি ভালোবেসে ফেলেছিল তোমাকে, তোমার জন্য অনেক কিছুই করতে পারতো। এরকম হয়েছে বলতে, মনে করো আমি যখন স্কুল থেকে বেরোতাম, মজার কিছু কাহিনী বলি, ওটাই তো জানতে চাচ্ছি। স্কুল থেকে বের হয়ে আমি একটু দুষ্টুও ছিলাম, বুঝছো, কারণ আমি তো জানতাম যে মেয়েরা এরকম করে। হ্যাঁ, সো আমরা যখন গ্রুপ, ছেলেরা এগুলো বুঝি। হ্যাঁ, তো গ্রুপে যখন একসাথে আমরা স্কুল শেষ করে দাঁড়িয়ে থাকতাম, আমরা বের হয়ে আমরা বাসার দিকে চলে যেতাম না। স্কুল একদম গেটের সামনে আমরা মনে করে দাঁড়িয়ে আছি, বা আমাদের বান্ধবীরই বা বাবা মা আসবে নিতে, তো আমারও নিতে আসবে, একটা টাইম থাকতো, আমাকে একা যেতে দিত না। তো অতটুকু টাইমের মধ্যে দেখতাম যে স্কুলের গেটের বাইরে এখানে 2 জন, এখানে 3 জন, এখানে 1 জন, এবং সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে সেটা আমি জানতাম। আমার ফ্রেন্ডগুলো আবার বলতো এসেছে আজকেও। হ্যাঁ, তো এটা যখন তুমি প্রতিদিন দেখবে যে কষ্ট করে ওই, তারা তো মনে হয় তখন কলেজে পড়তো এরকম, সো তারাও সেই সকালবেলা উঠছে, কারণ 11টা স্কুল ছুটি হয়ে যেত, 11টা 11:30টার দিকে, প্রতিদিন 11টা এসে দাঁড়ানো, তুমি বোঝো। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার থাকতো। আবার আরেকটা ছেলে করতো, যখন আমি স্কুল থেকে বাসা অবধি যেতাম একটা টাইমে, ওই যে বললাম না আমি একটু দুষ্ট ছিলাম, তো আমার তো বাসা থেকে বলা ছিল যে কখনো কেউ যদি নিতে না যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, তো আমি আবার এটা শুনতাম না, দেখতাম যে কেউ আসছে না, একটু লেট হয়ে গেছে, আমি একা একা একদম চলে যেতাম। হ্যাঁ, তো যখন আমি একা একা হেঁটে বাসায় যেতাম, তখন দেখতাম যে প্রত্যেকদিন একটা ছেলে হচ্ছে সাইকেল নিয়ে, তখন ওই যে তপু ভাইয়ের একটা গান ছিল, কি যেন, মেয়ে তুমি এখনো আমায় ভুলতে পারোনি, সামথিং কিছু একটা, ওই গানটা সে তার তখন ওই যে কিছু একটা ছিল, ওই যে আর অনেক আগের কথা, তো ওটাই বাজাতো, সাইকেল দিয়ে পিছে 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 আসতো এভরিডে। তো আমি আমার মাকে গিয়ে বলছি যে, আমি আমার মাকে আবার সব শেয়ার করতাম কে, যে মা জানো যে এরকম একটা ছেলে প্রতিদিন আমার স্কুল থেকে আমার বাসা পর্যন্ত আসে।
তো আমার মা আমাকে বললো যে ছেলেটা কি তোমাকে কিছু বলেছে? আমি বললাম যে না। বলে এমন কোনো অ্যাটিটিউড দেখিয়েছে যে তোমার কাছে সেটা বিব্রত লেগেছে বা ভালো লাগেনি? আমি বললাম যে না। আমি বলে ডিস্টার্ব করে তোমাকে? আমি বললাম না। বলে কিছুই যখন করছে না তাহলে তুমি বদার হচ্ছ কেন? বলে আমার মা আবার আমাকে বুঝালো, ছেলেটা যখন তোমাকে কোনো ডিস্টার্ব করছে না তাহলে তুমি এটা ভেবে নাও যে স্কুল থেকে বাসা অবধি তোমাকে একটা পাহাড়ে দিয়ে এসে গাইড করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, তুমি এটা পজিটিভ ওয়েতে চিন্তা করো। আমি ওকে, নট ব্যাড। যাই হোক, এরকম অনেক গল্পই মানুষের জীবনে ঘটে। তো ভালো লাগলো জীবনের গল্প শুনে তোমার। আরো আমরা শুনতে চাই, কিন্তু আরেকটা পর্বে যেতে হবে, আরেকটা সেকশনে। তো ওটাতে চলে যাই, ঠিক আছে? প্রিয় দর্শক, এই ছিল মন্দিরার সাথে আমাদের এই সেগমেন্টের কথোপকথন। জীবনের গল্প আছে বাকি অল্প এই সেগমেন্টের। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের পরবর্তী যে সেগমেন্ট সেখানে, এবং সেই সেগমেন্টটির নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। এটা তো গেল একপাক্ষিক ভালোবাসা, যেটা মন্দিরার সাথে হয়েছে। ছেলেটির হয়তো ভালো লাগা, ভালোবাসা, অনুভব, প্রেমানুভব, হোয়াট এভার। মন্দিরার জীবনে মন্দিরা কখনো কাউকে একটু হলেও ভালোবেসেছিল? নাম বলতে হবে না, বাট এরকম কোনো ঘটনা মন্দিরার জীবনে হচ্ছে যে মন্দিরাই হয়তো ফল ইন করেছিল, এরকম কোনো গল্প হয়েছিল জীবনে? এটা একটু কম হয়েছে আসলে। আগে আমার উপর ফল হয়েছে, তারপরে আমি হয়েছি। আচ্ছা, আগে ফল হয়েছে তারপরে হয়েছে, বাট যেমন করেই হোক একটু হলেও ফল হয়েছিল। সেটার সম্পর্কটা গল্প বলতে হবে না, ওটা বলার প্রয়োজন নেই, কিন্তু সেই সম্পর্কটার যোগসূত্রটা কি ছিল? মানে কাজ করতে গিয়ে বা এরকম কিছু? না, কাজ করতে গিয়ে না, মানে আমার প্রথম যে মানে আমি যাকে প্রথম, মানে কি গুনতে হবে এখন কয়টা? আচ্ছা, না ওটা তো ছোটবেলার কথা। মানে আমি যেটার কথা বলছি যখন আমি 9 10, আর সেটা ওখান 9 10 থেকে তোমার ইন্টারমিডিয়েট পর্যন্ত গিয়েছে। আচ্ছা, সো অনেকটা টাইম, বেশ বড় টাইম। হ্যাঁ। তো তার সাথে আমার ব্যাপারটা হয়েছে যে তার মা বেসিক্যালি আমার নাচ টিভিতে দেখেছিল। তো দেখে আমাদেরই কোন একটা দুঃসম্পর্কের রিলেটিভের মাধ্যমে আমার খোঁজ নেয়। ওকে, বৌমা বানাতে চাইনি তো? হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপরে আমাকে বাসায়, তখন আমি অনেক ছোট, তখন আমি ক্লাস 10 এ উঠেছি। আচ্ছা, তখন আমার ওই যে চ্যানেলে আমার রিয়েলিটি শো চলছিল, ওটাই তার এপিসোড দেখছিল। তো দেখার পর আমাকে ইনভাইট করে, কিন্তু আমাকে কোনো কিছু কেউ না জানিয়ে তাদের বাসায় নিয়ে যাওয়ায় খুব আপ্যায়ন করে। কিন্তু করার পর দেখলাম একজন সুদর্শন পুরুষ আমার সামনে আসলো। আসার পর সেও আমাকে দেখছে, আমিও তাকে দেখছি, কিন্তু এরকম পিছনে যে একটা ওদের প্ল্যান আছে এটা তো আমি কিছু জানি না, জানার প্রশ্ন আসে না। সো তারপর আমাদের অনেকদিন পর আমাদের ফ্রেন্ডশিপ হয়, একটু টুকটাক কথা হয়, কিন্তু অনেকদিন পর জেনেছিলাম যে তাদের এই প্ল্যানটা যে এরকম কিছু করেছিল, মানে এইভাবেই পরিচয়টা। ওকে, কিন্তু তারপরে যখন তুমি এটা জানতে পারলে, তো তারপরে কি সম্পর্কটার ইতি হয়ে গেল এরকম? না না না, তখন তো প্রথম মানে কয়েক মাস পরে জেনেছিলাম। আচ্ছা, ইতি হচ্ছে অনেক বছর। তাহলে তার মানে তোমারও একটা সায় ছিল কি, মানে সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া? এবং হ্যাঁ, কারণ যে মানুষটাকে দেখেছিলাম সে খুবই ভালো ছিল। আচ্ছা, তো ইতি নিশ্চয়ই, মানে দুঃখজনক হলেও ওটা সত্য যে ইতি হয়ে গেছে। ইতিটা কেন হয়েছিল? এত ডিটেইল মানে দরকার কি? আচ্ছা থাক, বাদ দাও। আচ্ছা থাক, ওগুলো পুরনো ঘাটাঘাটি করে লাভ নেই। আমি আরেকটা জিনিস জানতে চাই যে একটা রিয়েলিটি শো, এরকম অনেকগুলো রিয়েলিটি শো আছে, যেটার মধ্যে একটা প্রমিনেন্ট রিয়েলিটি শোতে তোমার পার্টিসিপেশন এবং পরবর্তীতে একটা স্থান করে নেওয়া ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গায় যেটা হয় যে মেয়েদের কিন্তু অনেক রকমের লড়াই করতে হয়। অনেক রকম বলতে শুধু নেচে গেয়ে কিংবা অভিনয় করেই না, আরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, হ্যাঁ, কিছু ডিস্টারবেন্স থাকে, যেটা শুনি আমরা। হ্যাঁ, তো সেই জায়গার থেকে কি মন্দিরা কোনো কিছু ফেস করেছিল যেটা মন্দিরা অতিক্রম করেছে, বা এরকম কিছু হয়েছিল? টু বি অনেস্ট, আমি 2012 এ হচ্ছে মিডিয়াতে আসি। তো আসার পরে হচ্ছে এরকম ফেস আমার করতে হয়েছে কিছু, মানে আকারে ইঙ্গিতে হয়তো বলেছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি অতটা বদার হইনি। কারণ দেখো, শুধু মিডিয়া বলে নয়, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বড় হওয়ার পর এটা বুঝতে পেরেছি যে সব সেক্টরেই এগুলো থাকে। এখন যখন এটা বুঝতে পেরেছি তখন ওটা বদার হয়নি। যে আমার কথা হচ্ছে সবাই যে আমাকে ভালো মতো অ্যাপ্রোচ করবে, আমার সাথে সবাই সুন্দর মতো কথা বলবে, এমন তো নয়। হ্যাঁ, তো এটা আমি ভাববো কেন? তো আমি যে আমার সাথে ভালো আমি তার সাথে ভালো, যে আমার সাথে একটু অন্য ইঙ্গিতে কথা বলছে আমিও সুন্দর করে তাকে বুঝিয়ে দিই যে আপনি যেটা চাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি হবে না, সরি। এক্স্যাক্টলি।
তো এইভাবে সুন্দর মিষ্টি ভাবে বুঝিয়ে দিই, আর তারা মিষ্টি ভাবে খুব দুঃখ পেয়ে আমাকে আর কাস্ট করে না, কাজে নেয় না, সেটা আমি একদমই বদার হই না। হ্যাঁ, খুব মিষ্টি করে আমাকে তারা ইগনোর করে। এখন আসলে দেখো এইভাবে তো আসলে সম্ভব না। এখন মিডিয়াতে মনে করো ব্যাপারটা হচ্ছে যে সুন্দর হলেও ঝামেলা। হ্যাঁ, এখন কেন ঝামেলা, সবাই পছন্দ করে, সবাই একটু হেসে কথা বলতে চায়, একটু প্রেম করতে চায়। এখন তুমি কত মানুষের সাথে প্রেম করবে? না, সম্ভব না। তো সবার মন তো তুমি জয় করতে পারবে না। এক্স্যাক্টলি। তো তোমাকে তোমার জায়গায় স্ট্রিক্ট থেকে সবাইকে সবার জায়গা বুঝে সম্মান করতে হবে। সো আমি এত বছর ধরে এটাই করে আসছি। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই যে কাজের মাঝে প্রতিবন্ধকতা বা এই ব্যাপারগুলো ছোটখাটো তো এগুলো প্রতিবন্ধকতাই বটে। তো এরপরে যখন তুমি কাজ করা শুরু করলে এবং ভালো মতনই কাজ করে এখনো যাচ্ছ, তো সেই ক্ষেত্রে এখন ফ্যামিলির থেকে তোমার প্রতি দায়িত্বের জায়গার থেকে হোক, কর্তব্যের জায়গার থেকে হোক, সাপোর্টের জায়গার থেকে কতটুকু মিলেছে বা মিলছে? ফ্যামিলি থেকে এখনো পর্যন্ত পুরোপুরি। আচ্ছা। কারণ আমার কাছে মনে হয় কি দাদা, আমার ফুল ফ্যামিলি মানে মা বাবা ভাই বোন বৌদি এরা বাদেও মানে আমি মানে জীবনে চলতে গেলে অনেকের গল্প শুনি না যে রিলেটিভরা খারাপ হয়, ওরা অন্যর ভালো দেখতে পারে না, চায় না কেউ বেশি দূর এগিয়ে যাক। কিন্তু আমার বাবার সাইডের ফ্যামিলি, আমার মার দিকের ফ্যামিলি, এরা না টোটালটাই আমাকে মনে হয় কি পুরো কুইন দেখতে চায়। হ্যাঁ, মানে সবার একটা অন্য লেভেলের আশা আকাঙ্ক্ষা, মানে আমি যতটুকু করি তারা সেটা তো স্যাটিসফাইড না, তারা আরো বেশি কিছু চায়, আরো বড় কিছু চায়, আমি কেন করছি না, কেন হচ্ছে না। হ্যাঁ, আর এটা মজার বিষয় হচ্ছে যে আমি যে তোমার বড় পর্দায় কাজ করছি চলচ্চিত্রে, এটার একদম সত্যি কথা হচ্ছে আমার মার ফ্যামিলি মানে মামা মাসিরা এত পরিমাণে ওরা চেয়েছে, মানে অনেকে হচ্ছে আবার দেশের বাইরে থাকে, তো তারা সবসময় বলে যে ইন্ডিয়ার মুভি কি বলে বড় পর্দায় তোমাকে কবে দেখবো, নিউ ইয়র্কে বসে তোমাকে কবে দেখবো, কানাডায় বসে তোমাকে কবে দেখবো। হ্যাঁ, তো এখন না, বিগত মনে করো 6-7-8 বছর আগে থেকে তাদের এই চাওয়া পাওয়া। সো যখন এরকম তার কন্টিনিউয়াসলি আমাকে বলতে থাকলো, আমার মনে হলো যে এত যখন বলছে কিছু তো একটা আমার মধ্যে আছে, নয় তারা কন্টিনিউয়াসলি আমাকে পুশ করতো না। তখন আমি বললাম ওকে ফাইন, তাহলে একটু মাথায় নেই আমি। আচ্ছা, কাজ করতে গিয়ে যেটা হয়তো একই ফিল্ডে সবারই একটাই ছোট্ট একটা গণ্ডি, আমরা যতই জগৎটাকে বড় বলি না কেন, বাট আমাদের কাছে তো একটা ছোট জগৎ। ছোট বলতে সবাই সবাইকে চিনি জানি, হ্যাঁ, খারাপবাসি ভালোবাসি কিন্তু একসাথেই চলি। তো সেই ক্ষেত্রে মন্দিরাকে কখনো এরকম কিছু ফেস করতেছে যে এই কাজটা মন্দিরারই কাজ, কনফার্ম কাজ, কিন্তু শেষ মোমেন্টে সামহাউ ওই যে আমি পারবো না, দিব না, হবে না, এই অ্যাঙ্গেলে মন্দিরার কাজ ছুটে গেছে, বা হঠাৎ করে মন্দিরা দেখেছে যে আমার জায়গায় অন্য কোনো নায়িকা কাজ করছে, এরকম কি হয়েছে মন্দিরার সাথে? এটা নাটকে আমার সাথে হয়েছিল এবং এটা একবারই হয়েছে। এবং কে করেছিল, কিরকম হয়েছিল, কে করেছিল আমি জানতে চাই না, কিন্তু সব জানি আমি। কিন্তু আমি এটা বলতে চাই যে ওই গল্পটা একটু শুনি, যে তুমি কাজ করতে যাচ্ছ বা শিওর কাজ হয়নি। না, একটা নাটকের কাছে খুব ভালো একজন ডিরেক্টরের, খুবই পপুলার একজন ডিরেক্টর, নাম বলতে চাই না আমি। না, আমরা নাম শুনতে চাই না। অনেক দিন ধরেই বলছে যে তোমাকে কাস্ট করা হয়েছে, তোমার ক্যারেক্টার এটা। তারপর আমাকে গিয়ে মিটিং করানো হলো সব তোমার, হ্যাঁ, যারা আছে নায়ক থেকে শুরু, নায়িকা থেকে শুরু, আর যারা কাস্ট করেছে আমার ক্যারেক্টারটা কি। তো এক সপ্তাহ যাওয়ার পর মনে করো কালকের শুটিং সকালবেলা, তো আজকে রাত মনে করো 1-2 নাগাদ আমাকে জানানো হয়েছে যে হচ্ছে না কাজটা বাই এনি চান্স। তখন বললাম কেন হচ্ছে না, তখন বললো যে নায়কের কেউ কোনো একটা রিলেটিভ মারা গিয়েছে, এর জন্য হচ্ছে না। আমি ওকে, এটা হতেই পারে। কিন্তু আমি পরবর্তীতে খবর নিলাম যে পরের দিন সকালে শুটিংটা হয়েছে এবং অন্য একজন নায়িকাকে নিয়ে হয়েছে। ওকে, আমরা বুঝে নিলাম যা বোঝার। যাই হোক, আমরা এই সেকশনটা শেষ করছি, আমরা পরবর্তী সেকশনে যাবো, আমাদের অনুষ্ঠানের শেষ যে সেকশন সেটাতে। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী এবং লাস্ট সেগমেন্ট বা সেকশন যেটাই বলি না কেন, সেই সেগমেন্টের নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এই সেকশনটা এরকম যে আমরা ছোট ছোট উত্তর নেব, কিন্তু সত্য বলতে হবে। আর যদি মিথ্যা বলি বুঝবে কিভাবে? আমরা অভাগা মানুষ, আমরা বোকাশোকা মানুষ, আমরা বুঝবো না। কিন্তু এমন কোন প্রশ্ন হবে না যেটা খুব ভাবতে হবে সত্য মিথ্যা। ঠিক আছে, এইটুক বলে দিই। সেটা হচ্ছে মন্দিরা
একজন অভিনেত্রী, মন্দিরা একজন নৃত্যশিল্পী, কোন পরিচয়টা মন্দিরার বেশি ভালো লাগে? এখন তো দুটোই। না, আমাকে একটা উত্তর দাও, কোনটা বেশি মনে হয় যে হ্যাঁ আমি আসলে এই পরিচয়টা আমার কাছে বেশি গুরুত্ব বহন করে? খুব কঠিন। টাফ আসলে। কঠিন, হ্যাঁ আমি জানি, আই নো। আমার তো ভালো লাগে এইসব প্রশ্ন করতে। আমার মনে হয় নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী মানে মনে প্রাণে মন্দিরা আসলে নাচটাকে এত বেশি ভালোবাসে বা ধারণ করে। এক্স্যাক্টলি। এবং আমি দেখি যখনই কোনো নাচের অনুষ্ঠান হয় মন্দিরার চেহারার গ্লেজটা একটু বেড়ে যায়, সবসময় আমি দেখেছি এটা, আমি যতদিন অবজার্ভ করেছি মন্দিরাকে। আচ্ছা, এবার মন্দিরার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মন্দিরাকে আমরা কাজল রেখা হিসেবে পেয়েছি, সামনে নীল চক্র আসছে একটা শুভ দিনে, তো সেই জায়গার থেকে কাজল রেখা তো মন্দিরার জীবনে একটা মাইল ফলক। মন্দিরার আজকে অভিনেত্রী হয়ে ওঠার পেছনে তো কাজল রেখার একটা বিরাট অবদান আছে, তাই না? আমরা কাজল রেখা হিসেবে মন্দিরাকে চিনি, কিন্তু তারপরেও এখন নীল চক্রেরও একটা ব্যাপার হয়ে আসছে, এখানে একটা চক্র ঘুরপাক খাচ্ছে। তো এখন মন্দিরার কাছে দুই ছবির গল্পের জায়গার থেকে বলি যে কোন ছবিটা করতে গিয়ে মন্দিরার আগ্রহ, অনুভব, ভালো লাগা একটু হয়তো বেশি হয়েছে, সেটা কোন ছবিটা এবং কেন? আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে প্রথম যে কোনো জিনিস সেটাই হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা। ভেরি ট্রু। তো কাজল রেখা আমার জীবনে সারা জীবনই অন্যতম একটা ভালো লাগার জায়গা রয়ে যাবে, একটা কাজ হিসাবে সারা জীবন থাকবে আসলে। আর কাজল রেখার এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত, আমি কাজ করে ভীষণ স্যাটিসফাইড এবং অনেক কিছু শিখতেও পেরেছি আমি। এবং আসলে কাজল রেখায় আমি যতটুকু অভিনয় করার চেষ্টা করেছি অতটাও কিছু করে ফেলতে পারিনি আমি, কিন্তু যতটুকু আমি করেছি কিন্তু এত পরিমাণে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি যেটা আমি আসলে কখনো ভুলবো না। মানে ওরা যে পরিমাণে আমাকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, আর মানে আমার কাছে মনে হয় যে আমি যে মন্দিরা চক্রবর্তী এখন আমি যে পজিশনে আছি শুধুমাত্র আমার দর্শকের জন্য। মানে তারা আমাকে ভালোবাসা না দিলে আমি কখনো এই স্থানে আসতাম না। আর নীল চক্র এটা হচ্ছে কাজল রেখা পুরো অন্যরকম একটা প্যাটার্নের গল্প, 400 বছর আগের, সবকিছু অন্যরকম। নীল চক্র পুরো তোমার এই জেনারেশনের গল্প, আমাদের শহরের গল্প, দুটো একদম ভিন্ন, দুটো জনরাই আলাদা। আর নীল চক্রে আমার ক্যারেক্টার নাম হচ্ছে রাইমা। তো ওখানে আমাকে পুরো অন্যরকম ভাবে দর্শকরা দেখবে, মানে কাজল রেখা যেটা দেখেছে আবার মনে করবে হ্যাঁ যে এটা আবার কোন মন্দিরা। সো সবকিছু মিলে নীল চক্রতেও আমার কাজ করে ভীষণ পরিমাণে ভালো লেগেছে, কারণ আমাদের ডিরেক্টর যে মিঠু খান ভাইয়া, তার সাথে আমি কাজ করে খুবই কমফোর্টেবল ছিলাম। আর আমার কোয়ার অ্যাক্টর যে ছিলেন শুভ ভাইয়া, মানে ভীষণ অমায়িক এবং হেল্পফুল একজন মানুষ, তাকে তো আমার ছোটবেলা থেকে ভীষণ পছন্দ ছিল। তো সবকিছু মিলে খুব নার্ভাস ছিলাম, এক্সাইটেড ছিলাম কাজটা কিরকম হবে, তার সাথে অ্যাক্টিংয়ে পেরে উঠবো কিনা। তো সবকিছু মিলে কাজটা খুব ভালো মতো শেষ হয়েছে এবং নীলচক্রর মাধ্যমেও আমি এখনো পর্যন্ত দর্শকের খুবই ভালোবাসার রেসপন্স পাচ্ছি। বাহ, ভেরি গুড। আচ্ছা, এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ দর্শকদের কাছ থেকে, আমরা যদিও বলি যে দর্শকদের ভালোবাসাটাই আসল পুরস্কার, এটা তো সত্যি কথা, ডেফিনেটলি একজন আর্টিস্ট বলো, টেকনিশিয়ান বলো, দর্শকদের জন্যই বেঁচে থাকে। কিন্তু পাশাপাশি যে পুরস্কারের যে অ্যাঙ্গেলটা, এখন যে পুরস্কার দেয়া হচ্ছে গণহারে এবং পুরস্কারের মধ্যে একটা বিতর্কের জায়গা চলে এসছে, তো কখনো কখনো কি এরকম মনে হয় যে বড় বড় যেগুলো নাম করা পুরস্কার, যদি তুমি ভালো কাজ করলে, কাজল রেখাই মনে করো তোমার সামনে সবচেয়ে বড় ইনস্ট্যান্স এই মুহূর্তে কাজল রেখা, তো সেখানে পুরস্কারে তুমি বঞ্চিত হলে অন্য কেউ পুরস্কার নিয়ে গেল, হ্যাঁ, অথচ হয়তো বা তোমার পাওয়ার কথা ছিল, এটাকে তুমি কিভাবে দেখো, বা ভালো লাগা খারাপ লাগার জায়গাটা? এটাতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, ভীষণ পরিমাণে মজা পাই আমি। ভালো লাগে, ভীষণ পরিমাণে ভালো লাগে, ভীষণ পরিমাণে মজা পাই আমি। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি বুঝতো না তাহলে আমি খুবই দুঃখ পেতাম, কেউ টের পেলো না, বুঝলো না, এইভাবে ও নিয়ে গেল। কিন্তু যখন দেখছি পুরো অডিয়েন্স থেকে শুরু করে আমজনতা সবাই ব্যাপারটা বুঝতে পারছে যে কার দরকার ছিল পাওয়া এবং কে পেয়ে যাচ্ছে, কার সিনেমাটা কতটা পপুলারিটি পাওয়ার পরেও যে সিনেমার হলে দর্শক হয়নি কিন্তু সেই সিনেমাটা শ্রেষ্ঠ সিনেমা হিসাবে পুরস্কৃত হচ্ছে, তখন আসলে আমাদের কিছু বলা থাকে না, দর্শকই এটা বিবেচনা করে আসলে যে দিন শেষে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে। সো যখন আমি এটা চিন্তা করি এবং যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে নিয়েও যখন মন্তব্য, আলোচনা, সমালোচনা করা হয়, তখন আসলে
মানে আমার মনে হয় যে আমার কথাগুলো দর্শকই বলছে, বলে দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আমার আর কিছু বলা লাগে না, তখন আমার খুব ভালো লাগে। ভেরি গুড অ্যান্সার, ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্সার, অ্যান্ড মন্দিরা হ্যাজ গ্রোন আপ থ্যাংক ইউ। অ্যান্ড শি ইজ মানে এনাফ ম্যাচিউরড রাইট নাও। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে আমি শেষ প্রশ্নটা করতে যাচ্ছি এখন, ঠিক আছে? দিল থামকে ব্যাঠিয়ে এমন কোনো কঠিন প্রশ্ন না, যেহেতু আরিফিন শুভ তোমার খুব পছন্দের, আবার প্রথম সিনেমাটাও ভালোবাসার জায়গা, সেখানেও আরেকজন পপুলার নায়ক, বর্তমান হালের একজন জনপ্রিয় নায়ক শরীফুল রাজ, এবং সেও যথেষ্ট সুন্দর, হ্যান্ডসাম, যাই বলি না কেন। হ্যাঁ, এই রাজ এবং শুভ, আমি কিন্তু দুজনের কথাই ভালো বলেছি। হ্যাঁ, তো এখন এই দুজনের মধ্যে কার সাথে কাজ করে ভালো লাগা, মন্দ লাগা, হোয়াটএভার, একটু জানতে চাই। আমার দুজনের সাথে কাজ করে বেশ ভালো লেগেছে। দুজন অ্যানাদার ডিপ্লোম্যাটিক অ্যান্সার। হ্যাঁ, তারপরে বলো। দুজন আসলে দুরকম মানুষ। রাজ একটু হচ্ছে তোমার, রাজ আমার ক্লোজ ফ্রেন্ড, খুবই বন্ধুসুলভ আচরণ করে সে সবসময়, এবং খুবই হই হুল্লোড় পাগল পাগল টাইপের একদম। হ্যাঁ, আর শুভ ভাইও খুবই মজার মানুষ, সেটে খুব সবার সাথে মজা টজা করে, গল্প করে, কথাবার্তা বলে। কিন্তু ব্যাপারটা হয়েছে যে রাজের সাথে আমার বন্ডিংটা অনেক দিন আগের, দ্যাটস ওয়াই আমাদের বন্ধুত্বটা খুবই ভালো, কমফোর্টেবল জোনটা একটু বেশি ছিল। এক্স্যাক্টলি। আর যেহেতু শুভ ভাইয়ের একটু পরে, প্লাস তার সাথে, কারণ ব্যাপারটা কি হয় বলতো, এই যে তোমার সাথে যদি আমার টানা 10 দিন কাজ থাকে, এই যে তোমার সাথে আমার 10 দিন দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, একটা বন্ডিং ক্রিয়েট হয়, রাইট? এখন তোমার সাথে যদি আমার আজকে দেখা হলো, আবার 2 মাস পর দেখা না, হলো, তাহলে তো বন্ডিংটা হবে না। ইটস আ ডিফারেন্ট থিং। তো রাজের সাথে ব্যাপারটা হচ্ছে যে কাজল রেখা পরে আমাদের যে পরিমাণে প্রমোশন হচ্ছে দেশে, দেশের বাইরে, এবং যত জায়গায় আমরা গেছি দুজন একসাথে, সব জায়গায় আমরা মুভ করেছি, সো অনেকটা টাইম আমরা একসাথে পার করেছি, এজন্য বন্ধুত্বের বন্ডিংটাও খুবই ভালো। আবার শুভ ভাইয়ের সাথে ডিফারেন্ট ভাবে অ্যাজ এ কো-অ্যাক্টর হিসাবে তার সাথে আমার বন্ডিং বেশ ভালো। আবার আমরা গল্প করা শুরু করলে অনেকক্ষণ ধরে গল্প করি শুভ ভাইয়ের আমি, মনে করো 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যায়, আমি বলি ও 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এখন গল্প করছি। সো দুজন তাদের জায়গা থেকে তারা দুজনই বেস্ট। বাহ, ভেরি গুড। আমরা চাই যে এরকম আরো ভালো ভালো, আরো আগামীতে ভালো ভালো কাজ মন্দিরার হোক, এবং মন্দিরের সাথে সবার বন্ডিং খুব সুন্দর থাকুক। এই ফিল্মের সাথে, এই জগতের সাথে মন্দিরার যে বন্ডিংটা, সেটা আরো আরো বেশি শক্ত হোক, আরো বেশি পোক্ত হোক। থ্যাংক ইউ সো মাচ মন্দিরা, ওয়ান্স এগেইন তোমাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমার প্রশংসা কর একটু। তুমি তো বরাবরই ভালো, আর তুমি মানে কি বলবো, আর তুমি একটা অমায়িক মানুষ। আর আমার তোমাকে কেন বেশি ভালো লাগে তুমি বলো তো? কেন? কারণ তুমি আমার প্রচুর পরিমাণ প্রশংসা করো, এর জন্যই তুমি আমার ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমার নীলচক্র দেখতে যাবে? আমি যাচ্ছি, ডেফিনেটলি, আই উইল মাস্ট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকের বিশ্বাসে মিলায় বন্ধু, যেখানে বন্ধু হিসেবে এসেছিলেন মন্দিরা চক্রবর্তী। আগামী পর্বে নিশ্চয়ই আরও একজনকে বন্ধু হিসেবে খুঁজে পাবো। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিশ্বাসে মিলায় বন্ধু এই অনুষ্ঠানটার সাথেই থাকবেন। ধন্যবাদ।